2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানে বৈঠকে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। এরই মধ্যে পাকিস্তান পৌঁছেছে দুই দেশের প্রতিনিধি দল। এদিকে ইরান চরম অবিশ্বাস নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি। সেক্ষেত্রে কি হতে পারে বৈঠকের ফল, সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। জনাব হুমায়ুন কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি, মানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছিল সেটা একটা যুদ্ধবিরতি আমরা ঘোষণা দেখলাম, তারপর এখন আবার পাকিস্তানে তারা দুই দেশের প্রতিনিধি দল একটি বৈঠকে বসতে যাচ্ছেন। তা আপনার কাছে কি মনে হচ্ছে, মানে মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতি কি কিছুটা বন্ধ হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা একটা ভালো খবর, অনেক অনিশ্চয়তার মধ্যেও। অনিশ্চয়তার একটা ইঙ্গিত আপনি দিলেন যে ইরানি প্রতিনিধি দল তারা ইসলামাবাদে পৌঁছাবার আগেই কিন্তু তারা বলে রেখেছে যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে কিন্তু এখনো বিশ্বাস করি না, এবং সেটা তাদের পক্ষে একেবারে যুক্তি নেই সে কথা বলা যাবে না। গত জুন মাসে এবং এই ফেব্রুয়ারিতে ইরানের উপর যে 2 দফা আক্রমণ হলো ইসরায়েল এবং পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ফেব্রুয়ারিতে 2 পক্ষ একসাথে মিলে, এবং তখন কিন্তু আলাপ আলোচনার চলন্ত অবস্থায় এই ঘটনাটা ঘটেছিল। তো কাজেই ইরান যদি যুক্তি দেখায় যে তোমাদের সাথে আমরা আলাপ আলোচনায় বসছি, কিন্তু তোমরা আলাপ আলোচনার আড়ালে যদি যুদ্ধ প্রস্তুতি নিতে থাকো, তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে আলোচনাটা করবো, বিশ্বাসের জায়গাটা কোথায়? এই যুক্তিটা ইরানের দিক থেকে যখন তারা বলে, বাস্তব একটা অবস্থা এর সমর্থনে তারা দেখাতে পারে। কিন্তু তারপরেও যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে যে এটা কিন্তু একটা আমরা খুবই ক্রিটিক্যাল টাইম যদি বলি, সেই ক্রিটিক্যাল টাইমের মধ্যেই আজকে কিছুক্ষণের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান ইসলামাবাদে আলোচনায় বসবে। এবং কেন আমাদের জন্য ক্রিটিক্যাল, তার কারণ হলো গত 38 দিন ধরে আমরা দেখেছি 28শে ফেব্রুয়ারি থেকে শুরু করে কি প্রচন্ড ধ্বংসযজ্ঞ হয়েছে ইরানে, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে, এমনকি ইসরায়েলের উপরেও। এবং এই যুদ্ধের প্রতিক্রিয়া হিসাবে শুধু যে জানমাল ক্ষতি হয়েছে তা নয়, কিন্তু সারা পৃথিবীতে এই তেল, গ্যাস, সার এগুলো সরবরাহটা বিঘ্নিত হওয়ার কারণে দাম বেড়ে গেছে পৃথিবীর বিভিন্ন দেশে। আমরাও সেই ভুক্তভোগী। এখানে আপনি রাস্তায় বেরোলেই পেট্রোল পাম্পের সামনে গত কদিন ধরে যে লাইন দেখা যাচ্ছে এবং মানুষের যে কষ্ট আমরা দেখতে পাচ্ছি, এটা একটা নমুনা, ছোট নমুনা হিসেবে বলতে পারি। এটা সারা পৃথিবীতে এরকম হচ্ছে। বাংলাদেশ সরকার অন্যান্য দেশের সরকারের মতো এই অবস্থাটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে কিছু উদ্যোগ গ্রহণ করেছে। তো এই একটা রূঢ় বাস্তবতার মধ্যেই এই আলোচনাটা শুরু হচ্ছে। এখন প্রশ্ন হলো যে এই আলোচনাটা কতটা সফল হতে পারে, কতটা ব্যর্থ হতে পারে, এই প্রশ্ন হয়তো নিশ্চয়ই আপনার মনেও থাকবে, আমাদের যারা শ্রোতা বন্ধুরা শুনছেন তাদের মনেও থাকবে। 2-1টা জিনিস আমি বলি। একটা হচ্ছে, এইটা পাকিস্তান আয়োজন করলেও আমরা যেটা জানি, এর পেছনে কিন্তু মিশর কাজ করেছে, টার্কি কাজ করেছে, সৌদি আরবিয়া কাজ করেছে, পেছন থেকে কিন্তু চীনারাও কাজ করেছে। তো কাজেই এই বৈঠকটা যদিও বা পাকিস্তানে হচ্ছে, পাকিস্তান উদ্যোগ নিয়েছে, যার জন্য নিশ্চয়ই তারা প্রশংসা পাবেন, কিন্তু এর পেছনে একটা বড় রাজনৈতিক সমর্থন বা বিশ্বব্যাপী তৈরি হয়েছে, এটা কিন্তু বাস্তব। এবং এই বাস্তবতাটার মাথায় রেখেই কিন্তু আমি মনে করব যে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিনিধি দলটা পাঠিয়েছেন সেটা কিন্তু ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে এসেছে। ভাইস প্রেসিডেন্ট মানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের পরের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু এখানে এই আলোচনা এসছে। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে এই যুদ্ধ থেকে বের হয়ে যেতে চায় বা এই যুদ্ধটাকে বের হয়ে একটা একটা শান্তিপূর্ণ জায়গায় ফিরতে চায়, তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যায়। এবং সেই কারণেই প্রেসিডেন্ট ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়েছেন, যেখানে যিনি সিদ্ধান্ত নিতে পারবেন। এবং ইরানের দিক থেকে যদি আপনি লক্ষ্য করেন, পার্লামেন্টের স্পিকার গালিবাফ এবং তার সাথে তাদের যে পররাষ্ট্রমন্ত্রী তিনিও এসছেন। এবং উল্লেখযোগ্য, ইরানিরাও যে এটাতে সিরিয়াস বা তারাও খুব মানে সদিচ্ছা নিয়ে এসছে, তার একটা নমুনা আমরা যদি দেখি, ইরানি ডেলিগেশন এই প্রথম, আমি এই বিষয়গুলো মোটামুটি অবজার্ভ করি অনেকদিন ধরে, এই প্রথম আমরা দেখছি এখানে পারমাণবিক বিশেষজ্ঞ আছেন, এখানে আইনি বিশেষজ্ঞ আছেন, এখানে অর্থনৈতিক বিশেষজ্ঞ আছেন। তার অর্থ দাঁড়াচ্ছে ইরানের জন্য 2-3টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র বলছি, ইরানের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সে যেন আবার আক্রান্ত না হয়, এই গ্যারান্টিটা ইরান চায়। কারণ গত 47 বছর ধরে, সেই 79 সালের ইসলামিক
বিপ্লবের পর থেকে কিন্তু ইরান বিভিন্ন সময়েতে বিভিন্নভাবে আক্রমণের মুখে পড়েছে, কখনো প্রকাশ্য কখনো গোপন। তো তার জন্য প্রধান নিরাপত্তার বিষয়টা, তার প্রধান যেন সে আক্রান্ত হবে না, এই গ্যারান্টিটা মার্কিন যুক্তরাষ্ট্র দিতে হবে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আমরা পরোক্ষভাবে ধরে নিতে পারি ইসরায়েলকেও সেই প্রতিশ্রুতিতে থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার, ইরান যেটা চায় সেটা হচ্ছে যে ইরান এই এই নিরাপত্তার পাশেই যেটা আছে, তারা একটা নিজেদের আমরা বলি ডেটারেন্ট ক্যাপাসিটি ধরে রাখতে চায়। অর্থাৎ আমি যেন আক্রান্ত না হই, অন্যরা যেন আমার উপর আক্রমণ না করতে পারে, সেরকম একটা সক্ষমতা আমার অন্য পক্ষ যেন দেখে। এবং সেইটাই তার কাছে আমার ধারণা, সেটা পারমাণবিক যে তাদের কর্মসূচি আছে সেটা নিয়ে তারা মোটামুটি আমার ধারণা খুব জোরে সোরে তারা তাদের অবস্থান ধরে রাখবে। তৃতীয় যে বিষয়টা ইরানকে গত 48 বছর ধরে বা 47 বছর ধরেই খুবই চাপের মুখে রেখেছে, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ 3-4 রকমের স্যাংশন। একটা প্রাথমিক স্যাংশন মার্কিন যুক্তরাষ্ট্র যেটা দেয়, সেকেন্ডারি স্যাংশন, IAEA স্যাংশন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র টাকা, ইরানের টাকা যে ফ্রিজ করে রেখেছে সেগুলো। তো আজকে আপনি যদি লক্ষ্য করে থাকেন, ইরানের প্রতিনিধি দল কিন্তু ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যে আমাদের এই টাকা ফেরত দেওয়ার ব্যাপারে যদি মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত না থাকে এবং লেবাননে যদি বোমা বর্ষণ করা বা এই হেজবুল্লাহর বিরুদ্ধে তারা এই ধরনের আক্রমণাত্মক অবস্থান পরিবর্তন না করে, তাহলে কিন্তু আলোচনার সফলতার সম্ভাবনা কম। তার অর্থ হচ্ছে প্রায়োরিটিটা হচ্ছে ইরানের কাছে আর্থিকভাবে, এবং সেই কারণেই ইরানি প্রতিনিধি দলে কিন্তু তাদের সেন্ট্রাল ব্যাংকের যিনি প্রধান তাকেও নিয়ে আসা হয়েছে। অর্থাৎ ইরান তার বিরুদ্ধে যে এই যে অর্থনৈতিক স্যাংশন বা বিধিনিষেধগুলো আরোপ করা আছে, যে কারণে ইরান বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এটা তুলে নেবার চেষ্টা করবে। এবং আমার ধারণা এই একটা জায়গাতে পুরোটা না হলেও মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা ফ্লেক্সিবিলিটি দেখাবে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যেটা মানে প্রায়োরিটি হিসেবে রেখেছে সেটা হচ্ছে ইরান পারমাণবিক প্রকল্প বা পারমাণবিক অস্ত্র উৎপাদন করবে না, এই প্রতিশ্রুতি তাকে দিতে হবে। কারণ এটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই অঞ্চলের জন্য এটা গ্রহণযোগ্য নয়, এটা তাদের অবস্থা। দ্বিতীয় যেটা হচ্ছে, তারা রেজিম চেঞ্জ করতে চেয়েছিল, ওটা হয়নি, ওটা এখন আপাতত এজেন্ডা থেকে বাদ হয়ে গেছে। ইরানের বিরুদ্ধে তারা স্যাংশন যেগুলো দিয়েছে সেগুলো তারা তুলবে, কিন্তু সেটা স্তরে স্তরে তুলবে, তারা একবারে পুরো স্যাংশন তুলবে বলে আমার কাছে মনে হয় না। তো কাজেই আমার এবং আরেকটা তৃতীয় পয়েন্ট যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পও সেটা বারবার বলছেন, এই হরমুজ প্রণালীটা ছাড়তে হবে। এখন এখানে আমার ধারণা খুব জটিল একটা নেগোসিয়েশন হবে, সেটাই ইসলামাবাদে এই মুহূর্তেই শেষ হবে কিনা আমি জানি না। আমার ধারণা এই আলোচনাটা আরো এই 2 সপ্তাহ পরেও যেতে পারে। সেখানে হরমুজ প্রণালীতে ইরান এখন তার সার্বভৌমত্ব দাবি করছে। তার অর্থ হচ্ছে এটাকে কন্ট্রোল করবে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র সেই কন্ট্রোলটা ইরানের হাতে দিতে চায় না। আমার ধারণা উপসাগরের দেশগুলো যারা আছে তারাও এই কন্ট্রোল ইরানের হাতে দিতে প্রস্তুত নয়। এই অবস্থায় কিন্তু ইরান এই ব্যাপারে কঠোর অবস্থানে আছে যে আমি এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আমার হাতে রাখতে চাই। আমার ধারণা এটা নিয়ে বেশ শক্ত দর কষাকষি হবে, আর সেটা কতদূর যাবে এই পর্যায়ে বলা মুশকিল। তবে এত ভালো কথা বলার পরে যে কথাটা বলবো, চ্যালেঞ্জ অনেকগুলো আছে, যেটা হচ্ছে যে বিশ্বাস, আস্থা। এই দুই দেশের মধ্যে আস্থার বড় ঘাটতি। 47 বছর যেমন বললাম, কোনোদিনই তাদের আস্থা মানে আস্থাজনক আস্থা তৈরি করার জন্য একে অপরের দিক থেকে প্রয়াস ছিল না। এখনকার এই যুদ্ধের বাস্তবতায় আমার কাছে মনে হচ্ছে, কারণ আমি কাজ করেছি যেহেতু ওয়াশিংটনে, আমি যেটা বুঝতে পারছি, মার্কিন যুক্তরাষ্ট্র একটা উপলব্ধিতে এসছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী তাদেরকে যে কথা বলে যুদ্ধে নিয়ে গিয়েছিলেন, তারা বাস্তব অর্থে সেটা খুঁজে পায়নি, এবং বাস্তব অর্থে তার বিপরীত চিত্রটাই তারা পাওয়ার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এখন আমার ধারণা যে ইরানের সাথে তারা একটা, তাদের পক্ষে অনেক দূর ছাড় দিয়ে হলেও ইরানের সাথে তারা একটা মোটামুটি সমঝোতায় এসে এই উপসাগরীয় অঞ্চলটাকে স্টেবিলাইজ করার জন্য তারা চেষ্টা করবে। কারণ ইরান কিন্তু তার 10 দফার মধ্যে একটা দফা দিয়ে রেখেছে যে এই উপসাগরীয় অঞ্চল থেকে সমস্ত মার্কিন সামরিক ঘাঁটি তুলে নিতে হবে। তো কাজে সেই জায়গায় সেই প্রস্তাব যদি ইরান পুশ করতে থাকে, তো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ এটা ডিফিকাল্ট। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানকে এই অবস্থান থেকে একটুখানি সরাতে হয়, তাহলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের জন্য তার যেগুলো দাবি আছে সেই দাবিগুলোতে ছাড় দিতে হবে। অনেক জটিলতা। ওইদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী, যাকে স্পয়লার হিসেবে বলা হয়, যিনি গত জুনে নেগোসিয়েশনের সময় আক্রমণ করে ওটাকে ভণ্ডুল করেছেন, এই ফেব্রুয়ারিতেও একই জিনিস জেনেভাতে
পারমাণবিক বিষয় নিয়ে আলাপ আলোচনার সময়তে আক্রমণ করে সেটা ভণ্ডুল করেছেন, এবং তিনি এখন থেকে গত 30 বছর যাবৎ নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন যাতে মধ্যপ্রাচ্যে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো শান্তিপূর্ণ পরিবেশ তারা তৈরি না হয়। তিনি কিন্তু এখন সক্রিয় আছে। তবে একটা আশার কথা, আজকেই ওয়াশিংটনে ইসরায়েল এবং লেবানন আলাপ আলোচনায় বসেছেন, কারণ ইরান কিন্তু হুমকি দিয়েছিল যে ইসরায়েল যদি লেবাননে আক্রমণ বন্ধ না করে তাহলে কিন্তু আমরা যাব না ইসলামাবাদে, এবং এটা নিয়ে গতকাল পর্যন্ত টেনশন ছিল। আমার ধারণা প্রেসিডেন্ট ট্রাম্পের ইন্টারভেনশনের ফলে এখন নেতানিয়াহু রাজি হয়েছেন। ওয়াশিংটনে আজকে ইসরায়েল এবং লেবানন এই দুই দেশের প্রতিনিধিরা আলাপ আলোচনায় বসছেন কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়। তো কাজেই আমি অনেকগুলো উপাদান পাচ্ছি, যে উপাদানগুলো সতর্কভাবে আশাবাদী হওয়ার মতো কারণ তৈরি করছে। কিন্তু তারপরেও বলে রাখছি, নেগোসিয়েশন বা এই ধরনের আলাপ আলোচনার সফলতা, এটার অন্যতম প্রাথমিক উপাদান হচ্ছে পারস্পরিক আস্থার জায়গাটা। সে জায়গাটা এখনো কিন্তু ঘাটতি আছে। ইসরায়েলের মতো দেশ এখনো মানে ওয়াইল্ড বলা চলে, তারা যে কোনো সময়টাকে ডিরেল করবার জন্য সচেষ্ট থাকবে। যদিও এই মুহূর্তে আমি বললাম যে কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অবস্থা একটু দুর্বল ওয়াশিংটনে, কারণ তার বক্তব্য ওয়াশিংটনে আস্থা হারিয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই শান্তি আলোচনার ক্ষেত্রে ইসরায়েল একটি বড় বাধা? অ্যাবসলিউটলি, এবং সেটা আজকে নয়, বাধা ছিল, আছে, ভবিষ্যতে তারা একই কাজ করার চেষ্টা করবে। তো কাজেই সেই প্রেক্ষিতে আমার ব্যক্তিগত ধারণা যে এখন এবারের মার্কিন অভিজ্ঞতাটা ইসরায়েলের প্রধানমন্ত্রীকে একটু বেকায়দায় ফেলেছে, কারণ তিনি যে কথা বলে তাদেরকে নিয়েছিলেন যুদ্ধে, সেই বাস্তবতাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র খুঁজে পায়নি, বরঞ্চ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কাজেই সেই কারণেই আমি মনে করতে পারছি এটা যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন ইসরায়েলের উপর সন্তুষ্ট নয়। এই মুহূর্তে ইসরায়েল কোনো এতে বড় ধরনের স্পয়লারের রোল প্লে করবে, এটাও আমার কাছে মনে হয় সেই স্পেসটাও খুব বেশি নাই। একটা শেষ বিষয় জানতে চাই, মানে এই শান্তি আলোচনার ভেতরে কি বা তলে তলে কি আবার যুদ্ধ প্রস্তুতিও নেওয়া হচ্ছে, ইরানের যেমন আশঙ্কা, সেটা আপনি কতটুকু দেখছেন? সেটা দুই পক্ষই নিয়ে রাখবে। যুদ্ধ প্রস্তুতিটা হচ্ছে এক ধরনের চাপে রাখবার কৌশল। এটা মার্কিন যুক্তরাষ্ট্র যেমন চাপের চেষ্টা করবে, বা আজকে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ইরানের দিক থেকেও ইরানরা বলেছে আমরা কিন্তু ট্রিগারে হাত দিয়ে বসে আছি। তো কাজে দুই পক্ষই তাদের যুদ্ধ প্রস্তুতি বজায় রাখবে। যদি এই আলোচনা ফেল করে যায় তাহলে অল্টারনেটিভ হিসেবে আবার যুদ্ধে যাওয়া। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আজকেই খবর দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্রে ইনফ্লেশন গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ। পেট্রোল পাম্পে তেল পার গ্যালন $4 উপরে। জিনিসপত্রের দাম বাড়ছে। সারা পৃথিবীতে তার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার কোনো বন্ধুরা যায়নি এতে করে। এবং মধ্যপ্রাচ্যে ইরান যে আঘাত তাদের উপর করেছে মার্কিনীদের উপর, আমার ধারণা মার্কিনীরা মুখে যাই বলুক, তারা বাস্তব অর্থে এই মুহূর্তে আবার যুদ্ধে ফেরত যাওয়ার মতো উদ্যোগী হবে, এটা আমার কাছে খুব বেশি বাস্তব মনে হচ্ছে না। একইভাবে ইরান প্রায় বিধ্বস্ত, 2000-এর উপর মানুষ মারা গেছে, সমস্ত প্রতিষ্ঠানগুলি তারা ধ্বংস করে ফেলার চেষ্টা করেছে। কাজেই ইরান এখন তার যতটা সম্ভব ছাড় দিয়ে তার এই পুনর্গঠনের কাজটাতে মনোযোগী হওয়াটাই প্রধান তার জন্য বিষয়। কাজেই এই দুই দিক থেকে চিন্তা করলে হুঙ্কার থাকবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই আলোচনাটা চলবে। ইসলামাবাদে এই মুহূর্তে এই রাউন্ড শেষ হলেও আমার ধারণা যুদ্ধবিরতি আরো হয়তো বাড়ানো হবে এবং এই আলোচনাটাও চালিয়ে যাওয়া হবে। এটাই আমার কাছে সম্ভাব্য চেহারা মনে হয়। আপনার মতো আমরাও আশা করি যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সেটা একটি আসলে শান্তির দিকে যাক। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।